আজ প্রথমেই আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আজ আমরা রাজনৈতিক আলোচনার পাশাপাশি আমরা কিন্তু আমার এই হেঁড়ে গলাতেই একটা কবিতা আবৃত্তি করব এবং গানও গাইব। এক্ষুনি ছেড়ে চলে যাবেন না, পুরোটা দেখুন, দেখার পর সিদ্ধান্ত নিন। প্রথমে আমি কবিতাটা বলতে চাই। কবিতাটা লিখেছেন আমাদেরই একজন দর্শক, সাবস্ক্রাইবার, মাননীয়া শিপ্রা কর্মকার। তিনি লিখেছেন কবিতাটি, তিনি লিখে পাঠিয়েছেন আপনাদের জন্য। কবিতাটি এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক, তাই একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আবৃত্তি করতে পারি না, পড়েই শোনাচ্ছি। চারিদিকে প্রবল ঝড় উঠেছে, বাউল বাতাস নয়। অস্তিত্বের সংকট এসেছে দুয়ারে, সবাই পাচ্ছে ভয়। স্যার এসেছে প্রবল গতিতে, বুঝবে না কো তুমি। সর্বনাশী কাণ্ডে বসবে পথে, হারাবে পুণ্যভূমি। জ্বলছে চারিদিকে ভয়ের আগুন, নতুন পথের দিশা। বুঝবে না গো ঝড়ের দাপট, ঘিরে ধরবে নিশা। এতদিন সঙ্গোপনে ছিল তোমার, হয়তো ছাড়তে হবে। হানাহানি কানাকানি নয় এখন, লড়তে হবে রবে। স্যারের নিশানা আসছে, এবার ছিলাম আপন ঘরে। অলস ভরে ছিলাম সেথায়, ঝড় আসছে ওরে। স্যারের স্রোতের প্রবল পরশ, আগুন জ্বালায় মনে। জীবন দোলায় দুলছি সবাই, অশান্তি ঘরের কোণে। কবিতাটি আপনাদের জন্য লিখে পাঠিয়েছেন মাননীয়া শিপ্রা কর্মকার। তিনি যথেষ্ট প্রখ্যাত একজন কবি এবং আমাদের সাবস্ক্রাইবারও বটে এবং দর্শকও বটে। তিনি এই কবিতাটা আপনাদের উপহার দিয়েছেন, না বলে থাকতে পারলাম না। এত ভালো কবিতা। আসলে আমি তো আবৃত্তিকার নই, বাচিক শিল্পীও নই। আমি সংবাদ বিশ্লেষণ করতে পারি, পর্যালোচনা করতে পারি, কিন্তু সেই স্কুল জীবনের পর আবার কোনো কবিতা ওড়ালাম, মার্জনা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কবিতা আবৃত্তি করা আমার কাজ নয়। এরপরে যেটা করতে যাব সেটা আরো ভয়ঙ্কর হবে আপনাদের কাছে। একটা গান, যে গান নিয়ে সারা দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। গানটা এরকম: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের এই গান 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ লিখেছিলেন দেশের মানুষকে একত্রিত করার জন্য। আর সেই গান আসামের বিজেপি সরকার, হিমন্ত বিশ্ব শর্মা সরকার, সেই গান গাইবার অপরাধে দুজনকে গ্রেফতার পর্যন্ত করেছে। ভাবুন একবার, কোন দেশে বসবাস করছি। দেশের নোবেল জয়ী কবি, দেশের জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন, তার গান গাইবার অপরাধে তাদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করছে। রবীন্দ্রনাথের গান গাওয়াটা কি রাষ্ট্রদ্রোহ, দেশদ্রোহ? আমরা জানি না, কিন্তু এই হিমন্ত বিশ্ব শর্মা যে কাজ করেছেন সেটা তার কাছ থেকে প্রত্যাশিত। তিনি বাংলার লোক নন, বাঙালির কবিকে অসম্মান করবেন, এটা তো প্রত্যাশিত। বিজেপি এটা করেই। উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সিলেবাসে রবীন্দ্রনাথের জায়গায় যোগী আদিত্যনাথ আর রামদেব বাবার লেখা ঢুকে পড়েছে। এটাও প্রত্যাশিত। রবীন্দ্রনাথের মর্ম এই বিজেপি কোনোদিন বোঝেনি, বুঝবেও না। রবীন্দ্রনাথ আমাদের জীবনে, শয়নে, স্বপনে, জাগরণে, সর্বত্র রবীন্দ্রনাথ। আমরা দুঃখে রবীন্দ্রনাথের আশ্রয় নিই, আনন্দেও রবীন্দ্রনাথের আশ্রয় নিই, প্রেমে আশ্রয় নিই, অপ্রেমেও আশ্রয় নিই। এই রবীন্দ্রনাথকে আঁকড়ে আমরা বাঁচি। রবীন্দ্রনাথের এত সমৃদ্ধ তার সৃষ্টি, যেটা নিয়ে একটা গোটা জীবন কাটিয়ে দিতে পারে যে কোনো মানুষ, যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ। সেই রবীন্দ্রনাথকে রাষ্ট্রদ্রোহী, তার গান রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করছে হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির সরকার। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ভাবতেও খারাপ লাগে, এ রাজ্যের যারা বাঙালি বিজেপি, তারা পর্যন্ত এই কথাগুলোকে সমর্থন করছে। সজল ঘোষ বিজেপির একজন কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের, সেই কাউন্সিলর তিনি বলছেন যে হিমন্ত বিশ্ব শর্মা যেটা করেছেন ঠিক করেছেন। অন্য দেশের জাতীয় সঙ্গীত গাওয়াটা মোটেও এদেশের পক্ষে ভালো না, এদেশের মানুষের পক্ষে উচিত না। এই মূর্খেরা কি করে বুঝবে অন্য দেশের জাতীয় সঙ্গীত তো আমার দেশের জাতীয় কবি লিখেছেন, আমরা তো গর্ব সহকারে গাইব। আর এই গানের মধ্যে কোথাও তো ভারত বিদ্বেষ নেই,
গাইব না কেন? সজল ঘোষেদের মাথায় এই বুদ্ধিটুকু নেই। আসলে বিজেপি করতে হলে যে একদম নিপাট, আকাট, গাম্বাট, মূর্খ হতে হয়, সেটা সজল ঘোষদের, শুভেন্দু অধিকারীদের না দেখলে বোঝা যেত না। এই সজল ঘোষেরা মানে তারা রবীন্দ্রনাথকে মর্যাদা দেওয়া তো দূরের কথা, রবীন্দ্রনাথের গান যেহেতু অন্য দেশের জাতীয় সঙ্গীত, সেহেতু রবীন্দ্রনাথের গান এই দেশে গাওয়া যাবে না। অথচ ইকবালের লেখা সারে জাহাঁ সে আচ্ছা, পাকিস্তানি কবি ইকবাল, তারই লেখা সারে জাহাঁ সে আচ্ছা গাওয়া যাবে। আদনান সামিকে এখানে নাগরিকত্ব দেওয়া যাবে, হাসিনাকে লুকিয়ে রাখা যাবে, কিন্তু রবীন্দ্রনাথের লেখা গান গাওয়া যাবে না। এই এসআইআর আবহে যখন বেশ কিছু মানুষ ত্রস্ত, তারা ভীত সন্ত্রস্ত, তখন রবীন্দ্রনাথের গান আমাদেরকে একাত্ম করতে পারে, আমাদের সব ভেদাভেদ ভুলিয়ে দিতে পারে। কিন্তু না, এই বিজেপির যারা নেতা, চামচে, হাতা, খুন্তি যারা রয়েছে, তারা রবীন্দ্রনাথকে চায় না। একসময় বামেরাও বলতো বুর্জোয়া কবি, বুর্জোয়া কবি বলে রবীন্দ্রনাথকে কলুষিত করেছিল বামেরা, আজকে করছে বিজেপি। এই রবীন্দ্রনাথের অপমান বাঙালি কি সহ্য করবে? ভাবুন একবার, যখন পাকিস্তান আমাদের দেশের মাটিতে ক্রিকেট খেলতে আসে বা কোনো রকম খেলায় অংশগ্রহণ করতে আসে, তখন তো তাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় স্তরেই গাওয়া হয়। সজল ঘোষদের সাহস নেই এই জয় শাহের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গিয়ে কথা বলা। সজল ঘোষদের সেই দুঃসাহস নেই যে পাকিস্তান এদেশে এসে তাদের জাতীয় সঙ্গীত গাইতে পারবে না, আর এদেশে বসে আমার সোনার বাংলা গাইলেই রাষ্ট্রদ্রোহী, তাকে জেলে পুরে দিতে হবে। এই অসম্মান, এই অপমান বাঙালি কতদিন সহ্য করবে? আর কেনই বা সহ্য করবে? দিনের পর দিন এই অশিক্ষিত মূর্খেরা আমাদের জনপ্রতিনিধি হয়ে বসে থাকবে, আর আমরা তাদের মেনে নেব? লজ্জা করে, লজ্জা করে ভাবতে যে এই সজল ঘোষেরা আমার স্বজাতি, আমার বাঙালি, যারা রবীন্দ্রনাথকে সম্মান দিতে পারে না। আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় রেখেছি রবীন্দ্রনাথকে, নজরুল ইসলামকে আমরা সর্বোচ্চ সম্মান দিই। আর এইসব আকাট গাম্বাট মানে মূর্খেরা, তারা রবীন্দ্রনাথের মানেই বোঝে না। রবীন্দ্রনাথ তারা হয়তো কোনোদিন পড়েও নি, স্কুলের পাঠ্য বই ছাড়া। তাই রবীন্দ্রনাথকে বোঝা এদের কর্ম নয়। রবীন্দ্রনাথের মনন, রবীন্দ্রনাথের সাহিত্য না পড়লে বাঙালির জীবন অর্ধেক থাকে, এটা কি করে বুঝবে তারা? আমি জানি না এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাজ্য সরকার নেবে কিনা, কারণ এই রবীন্দ্রনাথের গানকে অসম্মান করা এই সজল ঘোষদের যত বাইরে ছেড়ে রাখা হবে, তত সমাজটা কিন্তু কলুষিত হবে, তত সমাজটা নোংরা হবে, তত সমাজটা খারাপ হবে। আজকে মানে এই যে পপ ডিস্কো কালচারের মধ্যেও রবীন্দ্রনাথের গান আমাদেরকে প্রেরণা দেয়। রবীন্দ্রনাথের প্রেমের গান, রবীন্দ্রনাথের প্রার্থনা গান, এই গানগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়, বাঁচার রসদ যোগায়। হয়তো হ্যাঁ, অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে রবীন্দ্রনাথের ভাবনাটা কম এই মুহূর্তে, একদম সত্যি কথা। কিন্তু যত বয়স বাড়ে আমরা ততই রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। আর সেই রবীন্দ্রনাথকে যারা অসম্মান করে, অপমান করে, তাদের বাংলায় ঠাঁই না হয়ে তাদের স্ত্রী ঘরে ঠাঁই হওয়াই উচিত। তাদেরকে জেলে পুড়ে তাদেরকে চরম শাস্তি দেওয়া উচিত, যে রবীন্দ্রনাথের সম্বন্ধে কুকথা বললে, তার গানের সম্বন্ধে খারাপ কথা বললে বাঙালি রেয়াত করবে না। অবশ্য বাঙালির হাতেই তো রয়েছে সব। এই বাঙালিরাই তো ভোট দিয়ে 12 জন এমপিকে পাঠিয়েছে, এই বাঙালিরাই তো ভোট দিয়ে 77 জন এমএলএ করেছে, এই বাঙালিরাই তো সজল ঘোষকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছে। আত্মঘাতী বাঙালি আর কত আত্মহত্যা করবে আমরা জানি না। নীরজী চৌধুরীর আত্মঘাতী বাঙালি যারা পড়েছেন তারা জানেন, তিনি একদম পরতে পরতে বুঝিয়ে দিয়েছেন বাঙালি কিভাবে আত্মহত্যা করে। কিন্তু তখনও তিনি জানতেন না বিজেপি নামক উপদ্রব বাংলায় এসে উঠবে, তখনও তিনি জানতেন না। তাহলে হয়তো বিজেপির কথাটাও বলতেন, এই সজল ঘোষদের কথাও বলতেন। তাই আমরা বলবো, যারা বাঙালির কবিকে, বাঙালির প্রাণের কবিকে, বাঙালির শ্রদ্ধার কবিকে অসম্মান করে, বাঙালি তাদের সম্মান করবে না, তিনি যে রাজনৈতিক দলই করুন না কেন। সজল ঘোষ বিজেপি করুন, অনিল বিশ্বাস বা এখন অধুনা মোহাম্মদ সেলিম, বিমান বসুরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলুন, বা মমতা ব্যানার্জি করুন বা কংগ্রেস করুন, যেই করুন, রবীন্দ্রনাথের অপমান, নজরুলের অপমান এই বাংলার মানুষ সহ্য করবে না। আপনারা কি ভাবছেন কমেন্ট করে লিখে জানান। আজকের অনুষ্ঠান খুব ছোট্ট করলাম একটাই কারণে, কারণ আজকে রাতের যে অনুষ্ঠান সেটা অনেক মানে রিসার্চ করে করতে হচ্ছে। রাতের অনুষ্ঠানটা হচ্ছে মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি নেতারা, তার এফেক্ট কি হতে চলেছে আগামী নির্বাচনে, তার এফেক্ট কি হবে। আমরা এর আগের দিন সমীক্ষা দেখিয়েছি, আপনারা ব্যাপক ভাইরাল করেছেন, কৃতজ্ঞ আপনাদের কাছে।
আজকে দেখাবো যে এই যে মতুয়াদের ভোটে যারা জিতেছে, যে জনপ্রতিনিধিরা জিতেছেন, তারাই মতুয়াদের সাথে বেইমানিটা করলেন এবং মতুয়াদের মানে কফিনের শেষ পেরেকটা তারাই পুঁতলেন। এর ফলে মতুয়াদের মধ্যে কি ইম্প্যাক্ট পড়েছে সেটা বিস্তারিত বলবো আজ রাত 8টার এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন, নমস্কার।